হ্যালো বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারে আগের দিন যেটা শুরু করেছিলাম, পার্ট 1 করিয়েছিলাম, হাউ টু বিল্ড এ কম্পিউটার অর পিসি। সেখানে আমরা বিভিন্ন পার্টস কীভাবে চুজ করতে হয়, কীভাবে কালেকশন করতে হয়, এইগুলো দেখাতে দেখাতে আসছিলাম এবং একটা জায়গায় এসে আমরা এখানে রিস্ট ব্যান্ডের আজকে কয়েকটা জিনিস দেখিয়ে তারপরে নতুনটা শুরু করছি। এখানে কয়েকটা জিনিস আমরা দেখেছিলাম, আমাদের কথা প্রসঙ্গে এসছিল। সেটা হচ্ছে এখানে রিস্ট ব্যান্ড। এই রিস্টব্যান্ড কথাটা এসেছিল। রিস্টব্যান্ড এখানে বিভিন্ন অপশান এখানে বলিয়েছিলাম, বুঝিয়েছিলাম কীভাবে কানেকশান এগুলো রিস্টব্যান্ডের করতে হয়। ঠিক আছে? তো এই আজকে রিস্টব্যান্ডের এইটা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই রিস্টব্যান্ড এটাকে বলে এরকম যে কোনো একটা হাতের কবজিতে এরকম লাগিয়ে আর একটা দিক এরকম আর্থিং করে দিতে হয়, আর্থিংয়ের সঙ্গে কানেক্টেড করে দিতে হয়। আর এরা কি করা হচ্ছে, এটা ভোল্টেজটা আমাদের দেখা হচ্ছে আমাদের বডিতে কোনো ভোল্টেজ আছে কি না এর মাধ্যমে। যদি থাকে তাহলে এই আর্থিং করে আমাদের ভোল্টেজটাকে জিরো করে দিতে হবে, যাতে কোনো আমাদের বডিতে স্ট্যাটিক ভোল্টেজ না থাকে। ঠিক আছে? স্ট্যাটিক ভোল্টেজ কি আগের দিন বলেছিলাম। তো এই ভোল্টেজটা এরকমভাবে কানেকশান করার পর আমরা কিভাবে কাজ করব না কীভাবে কাজ করব বলেছিলাম যে না, একটা ক্যাবিনেটের সঙ্গে এখানে আমরা একদিকটা ক্যাবিনেটে আটকে নেব। এই যে আদার এন্ড ক্লিপস অন দ্য কম্পিউটার। ঠিক আছে? একদিকটা আমাদের রিস্টে থাকবে আর একটা দিক আমাদের কম্পিউটারের সঙ্গে কানেকশান হবে। তো সেই কানেকশানটা কীরমভাবে হবে, এই দেখো এই রিস্টব্যান্ডটা এইখানে কানেকশান হয়েছে। এখানে ক্যাবিনেটের বডিতে, মেটাল বডিতে এটা আমরা কানেকশান করে নিয়েছি। তার ফলে কি হচ্ছে, যদি কোনো ভোল্টেজ বাই চান্স ঘর্ষণের ফলে যে কোনো কারণে আমাদের বডিতে জেনারেট হয়, তাহলে ওটা সঙ্গে সঙ্গে গ্রাউন্ড হয়ে যাবে। আর আমাদের বডিতে কোনো ভোল্টেজ থাকবে না। ভোল্টেজ না থাকলে মাদারবোর্ড বা ওই ধরনের যে বোর্ডগুলো আছে, র্যাম বা ওই সবগুলো, সেগুলো কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। তো এটা একটা গেল। আরেকটা যেটা আমরা এখানে দেখিয়েছিলাম, পাওয়ার সাপ্লাইয়ের কয়েকটা ভাগ এখানে দেখিয়েছিলাম। স্ট্যান্ডার্ড পিএসইউ, মডুলার পিএসইউ, তারপর এখানে হাইব্রিড সেমি মডিউলার পিএসইউ, এইরকম আমরা ভাগগুলো এখানে পড়েছিলাম আগের দিন। এটা ক্যাবিনেটে ফিট করতে হবে, সেই প্রসঙ্গে পড়েছিলাম। এবার এই যে তিনটে আলাদা আলাদা এখানে আমরা টার্মস পেলাম, ঠিক আছে? এই তিনটে আলাদা আলাদা টার্মস এখানে কোনটা কী বলে, এটা তো নর্মাল দেখে ছবিটা দেখেই বুঝতে পারছো এটা নর্মাল। এটা ক্যাবিনেটটা উপরে বা ঢাকনাটা খোলা আছে, এটা নর্মাল আমাদের যেমন কম্পিউটারের এসএমপিএস হয় সেই রকম। এবার নন মডিউলার, সেমি মডিউলার, ফুললি মডিউলার কী বলে? নন মডিউলার মানে এই এসএমপিএসের সঙ্গেই এর কেবেলগুলো অ্যাটাচ থাকবে, ভেতর থেকে অ্যাটাচ থাকবে। এই যেমন এইখানে দেখো একদম ভেতর থেকে এখানে সোল্ডারিং করে এই বাইরে গেছে কেবেলগুলো, এই সব কেবেলগুলো এরকম বাইরে এসছে, একদম ভেতর থেকে মাদারবোর্ড থেকে এখানে অ্যাটাচ থাকবে। আর সেমি মডিউলার হচ্ছে কিছু জিনিস ওরকম মাদারবোর্ড থেকে কানেকশন হয়ে বাইরে আসবে কেবেলগুলো। আবার কিছু জিনিস এই যে এখানটা, যেমন এখানে আমরা আমাদের ভোল্টেজের চাহিদা মতো, মানে ওখানে অবশ্যই নির্দিষ্ট করে দেওয়া আছে কোন ভোল্টেজ কত, সেখানে আলাদা তার লাগিয়ে আমরা এখান থেকে ভোল্টেজ কালেকশন করে নিতে পারি। আর ফুললি মডিউলার যেটা পাওয়ার সাপ্লাই, এখানে ছবিটা একটু অস্পষ্ট হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের এখানে জ্যাক থাকে। এখানে এটা হচ্ছে আউটপুট জ্যাকগুলো এখানে করা আছে, মানে ভেতরে মাদারবোর্ড থেকে বিভিন্ন আউটপুটে এখানে ভোল্টেজ বেরিয়েছে, এখান থেকে আমরা তার বা কানেকশান টেনে আমরা যেখানে সাপ্লাই দেবো সেখানে দিতে পারি। ঠিক আছে? এই হচ্ছে নন মডিউলার, সেমি মডিউলার আর ফুল মডিউলারের পার্থক্য। এখানে যেমন আমি বলে দিচ্ছি, মডুলার পাওয়ার সাপ্লাই ডিজাইন ফর ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কনভেনিয়েন্স, ইচ কেবল ক্যান বি ইন্ডিভিজুয়ালি কানেক্টেড। প্রত্যেকটা কেবল আলাদা আলাদা, এই যেখানে লাগাতে চাইলে এখানে, এখানে লাগাতে চাইলে এরকমভাবে বিভিন্ন জায়গায় যেটায় লাগাতে চাইবো সেটাই লাগাতে পারি, আবার খুলেও নিতে পারি। অ্যান্ড রিমুভ ফ্রম দিস ইউনিট, অ্যালাউইং ইউজার টু অ্যাটাচ অনলি দ্য ওয়্যারস নিডেড ফর দেয়ার কম্পোনেন্টস। দিস modularity reduces clutter, improves airflow within the case and contributes to a more organized building. আমরা আমাদের ইচ্ছা মতো কানেকশন করে নিতে পারি। বেশি তারের এখানে যেমন কত তার, দেখো এখানে কত তার এখানে জুড়ে আছে, অত তার আমাদের হয়তো কোনো সময় অত ভোল্টেজ দরকার নেই, সে 5 ভোল্ট দরকার, তাহলে শুধু 5 ভোল্টের একটা কানেকশান ওখান থেকে নিলাম। শুধু 12 ভোল্ট দরকার, 12 ভোল্টের কানেকশান নিলাম। এরকমভাবে আমরা জিনিসটাকে কাস্টমাইজ করে নিতে পারি। Building the cables will keep them aside until we are installing the other components of the computer হয়ে গেল। এবার সিপিইউ যেটা আমরা করেছিলাম, এএমডি আর ইন্টেলের প্রসেসরের একটা ভাগ, সকেট আর ফ্যান, হিটসিং এইসবগুলো দেখিয়েছিলাম। দেখো এটা ফ্যান, এটা ইন্টেল এখানে লেখা রয়েছে, বুঝতেই পারছো এটা অরিজিনাল ইন্টেল। আর এইরকম অবশ্যই এটা ফ্যানটা বিভিন্ন জেনারেশনে বিভিন্ন রকমের হয়। এর যে হিটসিং শুদ্ধ যে ফ্যানটা লাগানো থাকে, এক একটা সিস্টেমে এক এক রকম হয় বা কিছুদিন অন্তর অন্তর ডিজাইনিংটা পাল্টায়। এই অংশগুলো মাদারবোর্ডে
এগুলো লেগে যাবে, আটকে যাবে। এই ওপরে স্ক্রু আছে, এই ওপরে স্ক্রু আছে, এইগুলো ঘুরিয়ে মাদারবোর্ডের সঙ্গে ফিট হবে। মাদারবোর্ডের নিচে সেই রকম সকেট করা আছে, তার সঙ্গে লেগে যাবে। আর এই এএমডি উল্টো দিকটা যেখানে সকেটে লাগবে, সেই এএমডি প্রসেসরের ইন্টেলের উল্টো দিকটা আর এএমডি সকেট, মানে এটা ইন্টেলের প্রসেসর, এই প্রসেসরটা গিয়ে এখান থেকে গিয়ে এই সকেটে লাগবে, ঠিক আছে? এইখান থেকে গিয়ে এই সকেটে লাগবে। এবার এই সকেটগুলো দেখো একটুখানি ভালো করে একটু কাটা কাটা টাইপের, তার মানে এগুলো একটা একটা হচ্ছে পিন। তাহলে এই পিনগুলো কীভাবে হবে না, পিনগুলো এই যে এখানে দেখো একটা লেয়ার, ছোটো 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 বিন্দুর লেয়ার এখানে আছে এই প্রসেসরটার পেছন দিকে। তার মানে প্রত্যেকটা ওই ডট, একটা যে গোল গোল ডট আছে, ওটাই এক একটা এই ছোটো ছোটো যে তার বা কানেক্টার বলো বা পিন বলো বেরিয়ে আছে, তার ঠিক সেখানে গিয়ে লাগবে, তবে কানেকশানটা হবে। সেই জন্য এইগুলো বসানোর সময় খুব সাবধানে বসাতে হয়। যদি কোনো সাইডের পিন বেঁকে যায়, তাহলে কিন্তু সেটা একটা কোনো পার্টিকুলার এখান থেকে কোনো একটা পয়েন্টের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে প্রসেসরটা কাজ করবে না। এটা আরেক রকমের এএমডি। এখানে দেখো হোল সিস্টেম, এইগুলো সব হোল সিস্টেম, এই সকেটটা পুরো হোল সিস্টেম। তাহলে হোল সিস্টেম হলে এর সিপিইউটাও, যেটা প্রসেসরটা হবে, সেটাও তার প্রসেসরের পেছনে, মানে এখানে যেমন প্রসেসরের ছোটো ছোটো গোল গোল স্তর করা আছে কিন্তু পিন নেই, এক্ষেত্রে যখন যেহেতু সকেটটা হোল সিস্টেম, তাহলে ওখানে প্রসেসরটা পিন সিস্টেমের হবে, সেটা এই হোলের মধ্যে ঢুকে যাবে। আর ওই যে লিভারের কথা বলছিলাম, লিভারটা তুলে লাগিয়ে তারপরে লিভারটা আটকে দিতে হয়। এই যে এটা সিলভার কালারের এখানে রড দেখতে পাচ্ছ, এইটা এই নচ থেকে খুলে নিলে এই হোলগুলো, ওপরের স্তরের হোল আর নিচের স্তরের হোল সমান সমান লেভেলে চলে আসে, একই অ্যালাইন হয়ে যায়। প্রসেসরটা বসিয়ে এই লিভারটা আবার এইরকমভাবে এখানে নচে আটকে দেবো, প্রসেসরটা টাইট হয়ে বসে যাবে। এরও ফ্যান প্লাস হিটসিঙ্কের সিস্টেম এক একটা মোটামুটি কিছুদিন অন্তর অন্তর ডিজাইনিং পাল্টায় মাদারবোর্ড অনুযায়ী, সেই ওরকমভাবে আমাদের দেখে নিতে হবে। সবচেয়ে ভালো হয় এগুলো মাদারবোর্ডের যে ম্যানুয়াল আছে, মাদারবোর্ডের সঙ্গে যে কাগজটা দেবে, পেপারটা দেবে, যেখানে ফিচার টিচার থাকে, সেইগুলো আমরা একবার লাগানোর ফিট করার আগে একবার দেখে নিয়ে করে নেব। এরপরে আসছে ইনস্টলিং the RAM. Unlike the previous discussed steps, the installation of RAM is not a big deal. We just need to keep 2 points in mind. We have selected the compatible RAM and the direction and slot choice for installing the RAM. The direction is too easy to be chosen. All the memory stick carriers notches in the contact lining the bottom edge that creates a lineup with a block of memory slot present in the motherboard. Hold the line above the slot and 2 lines in the upward direction facing the right side. If unable to do so, rotate it in a 180-degree angle. মানে যেটা বলতে চাইছি, এই যে এখানে স্লটগুলো আছে, এই যে স্লটে যেটা বসাচ্ছি, এই যে নচ আগের দিন যেটা দেখিয়েছিলাম, এই যে নচ, এই র্যামের মধ্যে একটা নচ থাকে আর এর স্লটে একটা নচ থাকে। এটা যদি বসানোর সময় আমরা না মিলিয়ে বসাই, প্রথমে তো এই স্লটটা এখানে সরিয়ে নিতে হবে, পেছন দিকে হেলিয়ে নিতে হবে, দুদিকে দুটো আছে, পেছন দিকে এটা হেলিয়ে নিয়ে জায়গাটা বড় করে নিলাম, করে এই র্যামটা বসাতে যাব। এবার যদি দেখি যে এই নচ আর এই নচ একসঙ্গে মিলছে না, তাহলে কি করতে হবে, আমাদের 180 ঘুরিয়ে নিতে হবে। মানে সোজা কথা, র্যামটা এদিক থেকে ওদিক করে নিতে হবে। করে নিলে কি হবে, তখন দেখা যাবে স্লটে হ্যাঁ অবশ্যই DDR4 সাপোর্টেড মাদারবোর্ডে DDR4ই র্যাম লাগাতে হবে, DDR3 সাপোর্টেড মাদারবোর্ডে DDR3 লাগাতে হবে, নাহলে এই সকেটটা ম্যাচ করবে না। এই যে এখানে সকেটগুলো থাকবে, এই সকেটগুলো ম্যাচ করবে না। যে ধরনের সাপোর্ট করবে, যে মাদারবোর্ডে স্লট দেওয়া আছে, সেই ধরনের র্যামই লাগাতে হবে। আরেকটা হয় যে দ্য সিলেকশন অফ স্লটস ফর প্লেসিং দ্য র্যাম ডিপেন্ডস অন দ্য ফ্যাক্টর সাচ এস হাউ উই হ্যাভ পারচেজ দ্য র্যাম, বিকজ if it is a single stick, we need to install it in the A1 slot. Install the stick in their respective slot with their matching colors, which are labeled A1 and B1 or A2 and B2. For further types, we can read direction given in the manual of the motherboard. After knowing the correct slot and direction of the RAM, we now push the plastic wings at one end of the ends of the slot down and outwards. Maybe motherboard have 2. অনেক মাদারবোর্ডে কি হয়, এরকম 4টে দেওয়া থাকে, 4টে স্লট এখানে দেখতে পাচ্ছ, 4টে স্লট দেওয়া আছে। 4টে স্লটের মধ্যে A1 B1 A2 B2 এরকম ভাগ করে থাকে।
আমাদের যখন লাগাতে হবে A1 এ লাগালে আরেকটা যদি রাম লাগাতে চাই B1 এ লাগাতে হবে, আবার A2 তে লাগালে আরেকটা যদি রাম লাগাতে চাই সেটা B2 তে লাগাতে হবে। এরকম করে স্লটগুলো পেয়ারিং করা থাকে। নাহলে ওটা মানে মনে করো 4GB A1 এ লাগালাম আর B1 এ 4GB লাগালাম, তাহলে টোটাল 8GB শো করবে। এখন যদি A1 এ 4GB লাগিয়ে B2 তে আমরা 4GB লাগাই, তাহলে যে কোনো একটা শো করবে 4GB, যে হয় A1 থেকে নয় B2 থেকে। তো এটা আমাদের লাগানোর সময় এটা একটা কম্বিনেশন মাদারবোর্ডে এখানে মার্ক করা থাকবে। এই যে এখানে দেখছো রেড কালার করা আছে, এরকম মার্ক করা থাকবে কোন কম্বিনেশনে আমাদের লাগাতে হবে। সেই কম্বিনেশনে দেখে আমাদের A1 অ্যান্ড B1 অথবা A2 অ্যান্ড B2 এই স্লটে লাগিয়ে নিতে হবে। এবার সব লাগানো হয়ে গেলে অবশ্যই মনে করে এই স্লটটা আমাদের দুদিক থেকে স্লটটা চেপে দিয়ে দিতে হবে, যাতে র্যামটা টাইটভাবে ওখানে আটকে থাকে। After this, place the stick at the slot, tuck straight up and push it down until the RAM fits into the slot. Finally, the plastic bags are placed back in clamp and stick ends. Installing the motherboard. এবার আসুন motherboard installation. Modern cases consist of non-removable spacer which are inbuilt between the back wall and motherboard. We can it as stand-off. Stand-offsটা কি আগে জিনিসটা দেখে নিই। মাদারবোর্ডের যে ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের ওপরে এই ধরনের স্ক্রু দেখবে লাগানো আছে। এর এদিকটা, এই নিচের দিকটা, এই দিকটা মাদারবোর্ডে এখানে লাগানো হয়ে যায়, আর ওপরের দিকে হোল অংশটা, এই যে হোল অংশটা এটা ওপরের দিকে থাকে, এইখানটা থাকে। আমরা মাদারবোর্ডটা বসিয়ে ওপর থেকে এখান থেকে স্ক্রু টাইট দিই, ঠিক আছে, এখান থেকে আমরা স্ক্রু টাইট দিই। এইটাকেই বলা হয় স্ট্যান্ড অফস। এখানে ছবিতে দেখতে পাচ্ছ এই যে বিভিন্ন ধরনের এই যে লাল লাল জায়গাগুলোতে, এগুলোতে এই জিনিসগুলো বসানো থাকবে, এই জিনিসগুলো এইখানে বসানো থাকবে, ঠিক আছে, এইগুলো বসানো থাকবে এই জিনিসগুলো। তাহলে ওপর থেকে মাদারবোর্ডটা লাগালে এবং তার উপর যদি স্ক্রু দিয়ে টাইট করে দিই, তাহলে কি হলো, মাদারবোর্ডের মেন যে ক্যাবিনেটের নিচের স্তর আর মাদারবোর্ডের সঙ্গে একটা জায়গা ওখানে তৈরি হয়ে গেল, একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল। তার ফলে লাভটা কী হলো, মাদারবোর্ডের সঙ্গে ডাইরেক্টলি ক্যাবিনেটটা তো মেটাল, হিট করলো না, মানে জুড়ে গেল না, তার ফলে মাদারবোর্ডটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার চান্স থাকলো না। খুব জোর চেপে না ধরলে মাদারবোর্ডটা ওই নিচের মেটাল ক্যাবিনেটে টাচ করবে না, এই স্ক্রুগুলোর ওপরে সাপোর্টে একটা মাচা টাইপের হয়ে থাকবে। অবশ্যই মাদারবোর্ডে ওখানে মার্ক করা থাকবে কোনখানে স্ক্রু লাগাতে হবে, সেই অনুযায়ী আমরা এইখানে স্ক্রুগুলো আগে বসিয়ে নেব, বসিয়ে নিয়ে তার উপর থেকে মাদারবোর্ডটাকে আমরা ফিক্সড করে দেবো। These standoffs are like the floor for the motherboard, which helps prevent the connection on the back from any kind of short circuit, যেটা বললাম। এটা তখন মাদারবোর্ডের ফ্লোরে পরিণত হয় এবং মাদারবোর্ডটাকে মেন ক্যাবিনেটের যে ফ্লোর আছে তার থেকে উপরে তুলে একটা ফাঁকা জায়গা করে রেখে দেয়। Some cases have removable standoffs which need to be installed manually. These are screw and that are copper or gold colored and have another screw holes on its top. এটা কপার অথবা গোল্ড কালারের হয়, যেখানে এটা যেমন এখানে দেখালাম গোল্ড কালারের। The orientation of the motherboard varies as per the case we have. মাদারবোর্ডের ওরিয়েন্টেশনটা সেটা তো কোম্পানি টু কোম্পানি পার্থক্য হবেই, আলাদা আলাদা হবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। A rectangular cutout will be present for the motherboard I/O panel either at the back or top. ওই রেক্ট্যাঙ্গুলার একটা কাট আউট একটা সাইন থাকে যেখানে মাদারবোর্ডের আইও প্যানেলটা যেখানে ফিট হয়, মানে মাদারবোর্ডের আইও প্যানেল মানে সেখানে ভিজিএ কানেক্টর থাকে, ইউএসবি কানেক্টর থাকে, PS2 কানেক্টর থাকে, প্রিন্টার পোর্ট থাকে, ওই অংশটা মাদারবোর্ডের কানেক্ট হয়। কীভাবে কানেক্ট হয় আমরা ছবিতে আসছি। অ্যান্ড আইও শিল্ড ইজ অলসো শিফট উইথ দ্য মাদারবোর্ড। আইও শিল্ডটা কী জিনিস, আইও শিল্ড এই জিনিসটাকে বলা হয় আইও শিল্ড। এই জিনিসটাকে আইও শিল্ড শিফট উইথ দ্য মাদারবোর্ড which is installed, and then we align the IO panel and then we can see the screw holes of the motherboard aligned with the stand up in the case. আমাদের এই যে এইটা একটা লুজ, এটা একটা মাদারবোর্ডের সঙ্গে দেবে, মাদারবোর্ডের যে প্যাকেট আছে তার সঙ্গে এটা থাকবে, এটা আমাদের ক্যাবিনেটের পেছন দিকে। হ্যাঁ, এবার যে মাদারবোর্ড কিনছি তার মতো করে ডিজাইন করে থাকবে, একটার সঙ্গে একটা নাও মিলতে পারে। আমি আর একটা পড়ে আছে কোথাও, সেখান থেকে নিয়ে আমার এই ক্যাবিনেটে লাগিয়ে মাদারবোর্ডটা ঢোকানোর চেষ্টা করছি, দেখা যাবে যে এই স্লটগুলো ম্যাচ করছে না। এই স্লটটা হয়তো সেটার এই সাইডের দিকে আছে, এগুলো হয়তো সেটার এইগুলো এই দিকে আছে,
সুতরাং যে মাদারবোর্ডের আমরা কিনবো সেই তার সঙ্গে যেটা দেবে সেটাই ইউজ করতে হবে, সেটাই ইউজ করলে সুবিধে, কোনো ঝামেলা থাকে না। এইবার এইটা মাদারবোর্ডের ক্যাবিনেটে এই যে এরকমভাবে দেখো ফিট হয়েছে। এবার পরে ওই মাদারবোর্ডটাই খাঁচে খাঁচে এখানে এই যে খাঁজগুলো আছে এখানে ইউএসবি পোর্টের খাঁজ, HDMI, PS2, সাউন্ড সিস্টেম, ওই সবগুলো মাদারবোর্ডটা ভেতর থেকে, ক্যাবিনেটের ভেতর থেকে মাদারবোর্ডটা লেকে এটাকে টাইট করে ধরে রাখবে ক্যাবিনেটের সঙ্গে। এই যে এইখানে যেমন মাদারবোর্ডটা এখানে লাগানোর পর এটা এখানে টাইট হয়ে আটকে গেছে। আর দেখতে পাচ্ছ কমপ্লিট সব কিছু ইনস্টল করার পর ছবিটা SNBS ইনস্টল করা হয়েছে, মাদারবোর্ড ইনস্টল করা হয়ে গেছে, র্যাম ইনস্টল করা হয়ে গেছে। আফটার কানেক্টিং দ্য মাদারবোর্ড সাকসেসফুলি ইন দ্য কেস 2 more connections are still required. কি কানেকশান না, পাওয়ার কানেকশানটা এখনও লাগানো হয়নি। পাওয়ার কানেকশান অফ এ মাদারবোর্ড ইজ এ 2-row cable wide enough to fit into a similar looking spot on the board itself. The cable has 28 pin connectors approximately that give power to the motherboard as well as to the CPU. If there is a second 4 pin or 8 pin connectors for the processor placed in the top corner slide, plug it 2. এটা হচ্ছে কানেকশান 1। কানেকশান 2তে কী হয়েছে না, নাও উই নিড টু কানেক্ট দ্য কেস প্লাগস অ্যান্ড বটমস টু দ্য মাদারবোর্ড। আচ্ছা, এখানে আগে পাওয়ারের কানেকশানগুলো তোমাদের দেখিনি, তারপরে কানেকশান 2টা আসছে। কানেকশান 1-এ যেখানে যেহেতু পাওয়ার কানেকশানের কথা বলা হয়েছে, সেই পাওয়ার কানেকশানগুলো এই যে 28 পিনের হতে পারে বা 24 পিনের হতে পারে, আর 4 পিন আর 8 পিনের একটা কানেক্টর হয়, সেটাও হতে পারে। এই দুটো আগে দেখিয়ে নিই, তারপরে আমি কানেকশান 2তে আসছি। তো কানেকশান 2 বা কানেকশান 2 এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের। এই কানেকশানের 1-এ যেটা পাওয়ার সাপ্লাই সম্বন্ধে বলা হয়েছে, এইটা আর এটা, ঠিক আছে। দেখো এখানে 24 পিন বা 28 পিনের যে কানেক্টারগুলো মাদারবোর্ডে কানেক্ট হয় সেইটা একটা আছে। আর কানেকশান নাম্বার 2তে এখানে বলেছে ডবল ওয়াইড রো অফ পিনস ইউজড ফর রানিং দ্য ইউএসবি পোর্ট, বাটনস ফর রিসেট অ্যান্ড পাওয়ার অ্যান্ড দ্য অ্যাক্টিভিটি এলইডিস ফর পাওয়ার অ্যান্ড স্টোরেজ পারপাস। এইসব বিভিন্ন কাজে এগুলো লাগে। পাওয়ার ইউএসবি পোর্টে সাপ্লাই দিতে, রিসেটের জন্য বটম রিসেট আর পাওয়ার বটম যেগুলো থাকে সেইখানে, হ্যাঁ, এলইডি অ্যাক্টিভিটি, ওখানে যে এলইডি জ্বলে সেই সবগুলো। These small cables run in a bundle from the ports placed in this case. At the end, the USB header will be connected to the front-facing ports of the motherboard itself. ফ্রন্টে যে ইউএসবি থাকে সেই ইউএসবি পাওয়ার সব কিছু এই কানেক্টার থেকে আসে বিভিন্ন ধরনের। শুধু এলইডি, মাদারবোর্ডে এলইডি কোনো থাকলে এলইডি, ফ্রন্ট প্যানেলে এলইডি থাকলে এলইডি, এই ধরনের পাওয়ারের এখানের মাধ্যমে যে পাওয়ারগুলো দেওয়া হয়, এটা যেমন প্রসেসরের পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। এখানে 12 ভোল্ট সাপ্লাই যায় প্রসেসরের পাওয়ার। এই যে এখানে একটা দেখছো, এই যে প্রসেসরের 4টে পিনের 2টো হলুদ থাকে আর ওদিকে 2টো কালো থাকে। এই দুটো প্রসেসরের পাওয়ার সাপ্লাই। আলাদা করে একটা 12 ভোল্টের সাপ্লাই দিতে হয় প্রসেসর, নাহলে প্রসেসরটা কাজ করে না। এটা প্রসেসরের জন্য। তাহলে এই দুটো SNBS হয়ে গেল, এই দুটো প্রসেসর হয়ে গেল। আর এই দুটো হচ্ছে এই যে এইখানে হচ্ছে এই পাওয়ার কানেক্টারগুলো এখানে থাকবে। আমি যখন পাওয়ার সুইচটা অন করছি, তার এখানে সুইচটা এখানে থাকবে। রিসেট বটম প্রেস করলে যে পাওয়ারটা কাজ করবে, অ্যাকচুয়ালি রিসেট মানে আমরা ওখানে একটা পাওয়ারটা একবার অফ করে অন হলো, দিয়ে কম্পিউটারটা রিসেট হয়। তারপরে এই হার্ড ডিস্ক কাজ করলে যে একটা এলইডি জ্বলে, ফ্রন্ট প্যানেলে পাওয়ার সাপ্লাইয়ের জন্য যে একটা এলইডি জ্বলে, এই কানেক্টার থেকে, ফ্রন্ট প্যানেল থেকে এই কানেক্টারে, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে পাওয়ার সুইচ, এটা জ্যাকটা ওখানে এই পিনে বুঝতে হয়, ঠিক আছে। এরকমভাবে জ্যাকটা কানেকশান করতে হয়, ঠিক আছে। এই পাওয়ার সুইচ, এখানে হার্ড ডিস্ক, এলইডি, রিসেট আছে, এখানে রিসেট পাওয়া যাবে। এই সবগুলো বিভিন্ন ধরনের এই কানেক্টারে লাগাতে হয়। আর এই যেগুলো আছে এগুলো এই যে চওড়া, এখানে ইউএসবি পোর্টে লাগাতে হয়। এখানে দেখবে এরকম কানেক্টারের পিনগুলো মাদারবোর্ডে থাকবে। সেখানে ফ্রন্ট ইউএসবি আর ফ্রন্ট অডিও জ্যাক মাদারবোর্ডের ফ্রন্ট প্যানেল থেকে বের হয় কানেকশান, সেইটা গিয়ে মাদারবোর্ডে লাগে। নালে ফ্রন্ট ইউএসবি আমরা যেমন লাগাচ্ছি, তাহলে ফ্রন্ট ইউএসবিটা তো সামনের প্যানেলে মাদারবোর্ডের কানেকশান একটা হতে হবে, যেখান থেকে মাদারবোর্ড ওখান থেকে রেসপন্স করবে। তাহলে ফ্রন্ট ইউএসবি থেকে যে পোর্টটা মাদারবোর্ডে যাবে, বা ফ্রন্টে যে অডিও পোর্টগুলো আছে সেইগুলো যখন মাদারবোর্ডে কানেকশান হবে,
সেইগুলো এই যে একটা মাধ্যমে এখানে অডিও লেখা রয়েছে, এটা যেমন ইউএসবি ফ্রন্টে যদি দুটো ইউএসবি থাকে এরকম দুটো কানেকশান এরকম বেরোবে, এগুলো ফ্রন্ট প্যানেল থেকে পায় এবং মাদারবোর্ডে এই কানেকশানগুলো করতে হয়। এরপরে আসছি ইনস্টলিং দ্য সিপিইউ কুলার্স। সিপিইউ কুলার মানে ফ্যান এবং হিটসিঙ্ক। নাও উই নিড টু ইনস্টল দ্য সিপিইউ কুলার ইউজিং এ থার্মাল পেস্ট দ্যাট ইজ এ গুড থার্মাল কন্ডাক্টর দ্যাট অ্যালাউজ দ্য ট্রান্সফার অফ হিট ফ্রম দ্য চিপ টু দ্য কুলার। এটা কী করি আমরা, প্রসেসরের উপরে একটা পেস্ট আমরা ইউজ করি, যেটা সঙ্গেই আসে বা আলাদা করে কিনতে পাওয়া যায়। সেই পেস্টটা প্রসেসরের উপর ভালো করে লাগিয়ে তার উপর হিটসিঙ্কটা বসাই। এতে কী হলো, হিটসিঙ্ক আর প্রসেসরের মাঝখানে যদি কোনো ফাঁক থাকে এই পেস্টটা দুটোর মাঝখানে সেতু হিসেবে কাজ করবে। তাহলে হিটটা প্রসেসরের গায়ে যে হিটটা হবে সেইটাই হিটসিঙ্কের মাধ্যমে হিটসিঙ্কে ট্রান্সফার হবে, এবং হিটসিঙ্কে যেহেতু ওপর থেকে ফ্যান দিয়ে কুলিং করা হচ্ছে, সুতরাং সেই হিসেবে হিটসিঙ্কটা ঠান্ডা হয়ে যাবে, মানে কোনো হিট সিপিইউতে আর জমবে না। হিটসিঙ্ক কম্পাউন্ডের মাধ্যমে বা এই পেস্টের মাধ্যমে এটা ফ্যানে হিটসিঙ্কে চলে আসবে। We just need the paste to get a cure and then installation is over. But to fully power the fan system, plug the wires from the fan into a 4-pin connection over the motherboard. 4-pin connection এইটা হচ্ছে 4-pin connection। এই যে এটা হচ্ছে 4-pin, না এটা না, যেটা 4-pin কানেকশান এখানে দেখালাম, এই যে সিপিইউ এর যে একটা 4-pin কানেকশান এটা হয়, এই 4-pin কানেকশানটা 12 ভোল্টের একটা সাপ্লাই হয়, এইটা আমরা কানেকশান দিলেই প্রসেসর কাজ করতে শুরু করবে। তাহলে এটা অডিও জ্যাক, এই যে সামনে দেখতে পাচ্ছ এরকম অডিওর কানেকশান হিসেবে থাকে বা ইউএসবি পোর্ট হিসেবে থাকে। এই দুটো অডিও, এই অডিও একটা অডিও আর একটা হেডফোন, এটা ইউএসবি, এই দুটো ইউএসবি, এটাও ইউএসবি, ঠিক আছে। এই দুটো জ্যাক মাদারবোর্ডে যাবে, এই দুটো জ্যাক মাদারবোর্ডে গিয়ে লাগবে। তার ফলে কী হলো, ফ্রন্ট প্যানেল থেকে আমাদের মাদারবোর্ডে কানেকশানটা তৈরি হয়। এই প্লেটটা ফ্রন্ট প্যানেলে লাগানো থাকে। এই ধরনের জ্যাক, এই যে বড় করে ছবি দেখা আছে, এই দেখো জ্যাক, এইটা হচ্ছে এইখানে কানেকশান হবে। এখানে একটা পিন এটা বোঝা থাকে, এটা দেখে নিতে হয় কোনটা কোথায় লাগবে। দু ধরনের হয়, দুদিকে করতে হয়। These 4 pins connector are all close to the processor and we can easily find it by its label name CPU fan। ঠিক আছে, এই দেখো CPU fan, এইটা হচ্ছে আগেরটা দেখালাম যেটা, ওটা 12 ভোল্ট সাপ্লাই আসবে এসএমপিএস থেকে, এটা এসএমপিএস থেকে কানেকশান আসছে। এই যে ইয়েলো কালারের এইটা লাগানো হচ্ছে, এটা এসএমপিএস থেকে আসছে। এসএমপিএস থেকে 12 ভোল্ট সিপিইউ চালানোর জন্য দেওয়া হয়। আর সিপিইউ ফ্যানটা, সিপিইউ এর যে ফ্যান থাকে সেই ফ্যান থেকে তার বেরোয়, এটা এখানে কানেকশান করতে হয়। এই খাপে, এই যে খাপে এখানে কানেকশান করতে হয়। সিপিইউ ফ্যান লেখা থাকে, দেখলেই বোঝা যাবে। এবার আসবো ইনস্টলিং দ্য গ্রাফিক্স কার্ড। As told earlier, every system does not need to install the graphics card. If we are not a gamer, skip the step. In the modern graphics card, a PCI Express slot is present, which is a long and thin connector present on the motherboard. The slot is a thin metal bracket which is lying down and at the back of the cases so as to keep it sealed up. Use the motherboard manual and search for the PCI slot, which is a horizontal slot with a plastic latch. গ্রাফিক্স কার্ড যেটা আগেই বলেছি, আমরা দরকার হলে ইউজ করব, না হলে ইউজ করব না, কারণ এটা কস্টলি হয়, বেকার কস্ট বাড়িয়ে লাভ নেই। আমাদের যদি যে কাজগুলো আমরা করব সেই কাজের জন্য যদি দরকার হয় তাহলেই করব। এটা পিসিআই এক্সপ্রেস স্লটে ইনস্টল হয়। পিসিআই এর অনেক রকমের স্লট আছে, তার মধ্যে এটাই ইনস্টল হয় পিসিআই এক্সপ্রেস স্লটে। এই যে পিসিআই এক্সপ্রেস স্লটে দেখতে পাচ্ছ, পিসিআই এর অনেক রকম, এই প্রত্যেকটা পিসিআই। এটা হচ্ছে পিসিআই, এই যে স্লটটা এখানে দেখছো এটা নচের মতো আছে, এখানে গ্রাফিক্স কার্ডটা লাগে, বা অনেক সময় ছোটো এখানে এটাও হতে পারে। এবার যদি আমি এখানে যে গ্রাফিক্স কার্ডটা দেখালাম, সেই গ্রাফিক্স কার্ডটার যদি আমি ছবি দেখি, এখানে মনে করে এটার একটা ছোট নচ আছে, আর একটা এই বড় আছে, আবার একটা ছোট আছে। তার মানে এইটা কোন স্লাইডে লাগবে যদি আমরা এখানে মিলিয়ে দেখলে দেখতে পাবো, এই দেখো, ঠিক আছে। সাধারণত এই স্লটটা, এই ওপরের স্লটটা, এইটাই সাধারণত লাগবে, এই স্লটে লাগবে, যা ওখান থেকে দেখে বোঝা যাচ্ছে। এবার গ্রাফিক্স কার্ডটা যেটা আমরা কিনবো সেটা ওই মাদারবোর্ডে সাপোর্ট করে কিনা দেখে কিনতে হবে,
বা ওই মাদারবোর্ড গ্রাফিক্স কার্ড সাপোর্ট করে কিনা সেটা দেখে কিনতে হবে। দেখে কিনলে তাহলে ওই স্লটটা আমরা পেয়ে যাব, বা ম্যানুয়ালে দেখলেও বুঝতে পেরে যাব। এখানে পিসিআইয়ের বিভিন্ন রকমের স্লট দেখতে পাচ্ছ। পিসিআই কত রকমের স্লট হয়, কী হয়, সব ডিটেলস আমরা পিসিআই যখন পড়িয়েছি তখন পড়িয়েছি। এখন আর সেজন্য ডিটেলসে যাচ্ছি না। সবচেয়ে ভালো হয় সবসময় মাদারবোর্ডের মডেল অনুযায়ী তার সঙ্গে যে ম্যানুয়ালটা আসবে সেটা দেখে এগুলো সবচেয়ে ভালো হয়। দ্য পিসিআই স্লট is the slot for the GPU. Place and settle the GPU at the slot by pushing its back. The back has HDMI and DisplayPort with the backup or case. এই যে PCI স্লটটা আছে, PCI স্লট গ্রাফিক্স কার্ডটা আছে, সেই গ্রাফিক্স কার্ডের যে এন্ডের দিকটা, বাইরের দিকটা, সেখানে একটা HDMI স্লট থাকবে আর একটা ডিসপ্লে পোর্ট থাকবে। ওটা কম্পিউটারের বাইরের দিকে থাকবে, ক্যাবিনেটের বাইরের দিকে থাকবে। তার মানে ওই PCI স্লটে লেগে গেলে ওই যে HDMI এবং ডিসপ্লে ওটা বাইরের দিকে চলে এলো, যাতে বাইরে থেকে আমরা ওই ধরনের কানেকশান লাগাতে পারি। ইট গেট সাকসেসফুলি ইনসার্টেড, দ্য GPU গেটস লকড ইন্টু দ্য স্লট। সাকসেসফুলি এই লকটাকে আটকে দিতে হয়। এই যে 2 নম্বর স্লটে এই লকটাকে আটকে দিলে গ্রাফিক্স কার্ডটা টাইটভাবে আটকে থাকে। কানেক্ট দ্য কেবলস কামিং আউট অফ দ্য পাওয়ার সাপ্লাই ইন দ্য GPU রেক্ট্যাঙ্গুলার আর স্কোয়ার সকেট, 6 or 8 লিটল হোলস। এখানে একটা পাওয়ার দিতে হয়, নাহলে গ্রাফিক্স কার্ডটা কাজ করে না। এই যে এই ধরনের পাওয়ার দিতে হয়। এটার আরেকটা পোর্ট, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে আসবে, এসে এই জিপিউর যে সার্কিট বোর্ড আছে সেখানে এরকম স্লট থাকবে, সেটা ওখানে লেগে যাবে। ফাইনালি দ্য GPU গেটস ইনস্টল ইন দ্য কেস। উই ক্যান ইনস্টল ওভার এক্সপানশন কার্ড অলসো। বিভিন্ন ধরনের এক্সপানশন কার্ডও ব্যবহার করতে পারি, যেমন নেটওয়ার্ক কার্ড, ভিডিও কার্ড, BGA কার্ড ইত্যাদি। The PCI slot is not only for installing the GPU but also for other expansion cards too, such as sound card লাগাতে পারি, ভিডিও ক্যাপচারিং কার্ড, ওই সব PCI স্লটে লাগবে। ওয়্যারলেস নেটওয়ার্কিং লাগাতে পারি, আদার স্টোরেজ কার্ড এখানে আমরা লাগাতে পারি। স্টেপ 8, ইনস্টলিং দ্য স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস মানে হার্ড ডিস্ক অথবা আমাদের SSD কার্ড। এখানে হার্ড ডিস্ক বা SSD কার্ড যাই লাগে না কেন, দেয়ার আর 3 varieties in the size of the storage device which have their own connecting method. The usual size of hard disks are 3.5 inch larger and SSD is 2.5 inch smaller. দুটোর সাইজ আলাদা। HD হলে 3.5 ইঞ্চ আর SSD হলে 2.5 ইঞ্চ, 2.5 inch. To install a drive, slot it into the mount on the cake and make alignment of the screw holes on the sides of the drive with those on the cake. এটা ওই ক্যাবিনেটের সাইডেই জায়গা থাকে। নর্মাল হার্ড ডিস্ক হলে নর্মাল হার্ড ডিস্কের মতো বড় জায়গা থাকবে, আর যদি SSD হয় তার জন্য ছোট জায়গা থাকবে। সেটা আমাদের দিকে নিয়ে ওটাকে স্ক্রু দিয়ে ওখানে ফিট করতে হয় বডির সঙ্গে। ইট ইজ এসেন্সিয়াল টু এনশিওর দ্যাট দ্য ফেস অফ দ্য পাওয়ার অ্যান্ড ডাটা কানেক্টার্স ইজ ইন দ্য ইনওয়ার্ড ডিরেকশন। মানে হার্ড ডিস্কের বলো বা SSDর বলো, যে পাওয়ার এবং ডাটা কেবলের যে কানেক্টারটা হয়, যেখানে হার্ড ডিস্কে যেটা লাগানো থাকে, সেটা বাইরের দিকে হবে, মানে ক্যাবিনেটের ভেতর দিকে হবে, আর উল্টো দিকটা কেসিংয়ের মধ্যে ঢুকে যাবে। আফটার সাকসেসফুল অ্যালাইনমেন্ট, ইউজ দ্য স্ক্রু টু সেটল দ্য ড্রাইভ অ্যান্ড ইটস প্লেস। ইফ উই আর ইউজিং এ মডার্ন কেস, ইট বিকামস ইজি টু ইনস্টল দ্য কম্পোনেন্টস ডিউ টু দ্য প্রেজেন্স অফ এ টুললেস ইনস্টলেশন সিস্টেম। অনেক মডার্ন কম্পিউটারে একটা লক সিস্টেমে লাগানো হয়, যেখানে স্ক্রু লাগে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্ক্রু লাগিয়ে আমাদের ওটাকে ফিট করতে হয় ক্যাবিনেটের সঙ্গে। এবং সেটা আমরা যেরকম আমরা পাবো ক্যাবিনেটটা, সেখানে আমরা একটু যদি দেখে বুঝতে পারি ভালো, না হলে ম্যানুয়াল পড়ে দেখে আমরা এটা ফিট করে নেব। নর্মাল SATA হলে সেটা এক জায়গায় ফিট হবে, SSD হলে আরেক জায়গায় ফিট হবে। ইফ উই হ্যাভ টু ইনস্টল 2.5 inch size drive in the case, we need to take the help of the manual to mount the drive correctly in the case. ম্যানুয়ালের সাহায্য নিতে বলছে, যদি আমরা দেখে না বুঝতে পারি। ফর কানেক্টিং দ্য হার্ড ড্রাইভস উই নিড টু মেক 2 connections. হার্ড ড্রাইভ কানেকশনের জন্য, যে কোনো ধরনের হার্ড ড্রাইভ কানেকশনের 2টো কানেকশন হয়, NVMe ছাড়া 2টো কানেকশন হয়। একটা হচ্ছে ডাটা কেবল, একটা হচ্ছে পাওয়ার কেবল। দ্য ফার্স্ট কানেকশন ইজ ফর পাওয়ার অ্যান্ড আদার ইজ ফর ডাটা। দিস 2 কানেকশনস আর এল-শেপড হয়, অথবা অনেকটা স্ট্রেটও হয়। মাদারবোর্ডের দিকে স্ট্রেটটা লাগে, আর এল-শেপটা হচ্ছে হার্ড ডিস্কের দিকে লাগে। এটা 2 রকমই হতে পারে। সো দেয়ার উইল বি নো ইনকারেক্ট plug-in problem. We can easily plug them correctly in the correct slots. So as we have mounted in the GPU to its PCI Express slot, similarly we can do for the PCI Express storage drive also. PCI Express storage drive বলো, সেটা PCI স্লটেও লাগবে GPU এর মতো। তাহলে হার্ড ডিস্কের ডাটা কেবল লাগানো হয়ে গেল, পাওয়ার কেবল লাগানো হলো। এই যে দুটো ধরনের কেবল হয়, পাওয়ার কেবল
এটা হচ্ছে পাওয়ার কেবল, এটা হচ্ছে সিগন্যাল কেবল। এই হার্ড ডিস্ক এটা ঢুকছে এখানে। এই এল শেপ আর নর্মাল দুটো ধরনের হয়, ঠিক আছে। আমরা এটা হার্ড ডিস্কের দিকে, এটা মাদারবোর্ডের দিকে লাগাই। এসএসডি হলে তারও দেখছো দুটো কানেকশন, কিন্তু কানেক্টারের একটু পয়েন্ট আলাদা, ছোট ধরনের হয়, একটু ছোট হয়। মুভিং টুয়ার্ডস দ্য ফাইনাল কানেকশন। মুভিং টুয়ার্ড দ্য ফাইনাল কানেকশন মানে before making the final connection, it is essential to check out all the connections of the component, whether performed and completed successfully or not. সমস্ত আমাদের লাগানো হয়ে গেছে, সব কিছু ইনস্টল হয়ে গেছে, তবু একবার চোখ বুলিয়ে নেবো কোথাও কোনো বাকি কিছু রইল কিনা, কিন্তু কানেকশান কিছু কানেক্টার লুজ রইল কিনা, প্রসেসর ফ্যান লুজ রইল কিনা ইত্যাদি। চেক আউট দ্য মাদারবোর্ড কানেকশন বিকজ ইট ইজ টু ইজি টু স্পট ইট. If it is not connected properly, check out the 4-pin, 8-pin connectors of the motherboard. Getting the proper power supply, 4-pin, 8-pin connectors motherboard দেখে নেবো ঠিকঠাক প্রপার লাগানো হয়েছে কিনা, ফিট হয়েছে কিনা। After this, check whether CPU coolers are getting proper power supply from the motherboard or not. CPU coolers এর পাওয়ার যেটা দিতে হয় CPU cooler মানে ফ্যানের জন্য, সেটা প্রপারলি লাগানো হয়েছে কিনা। Now check the HDD are getting powers in the form of L-shape SATA connector. HDD L-shape SATA connector যেটা দেখালাম সেটা ঠিক মতো লাগানো হয়েছে কিনা। Lastly, the GPU should get the needed power and look out if the connections are done properly. GPU তে যে পাওয়ার কানেকশনটা দিতে হয় সেটা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা। Carefully view all the installation we made until now and ensure that each computer component is installed and connected properly at their own place and slot. সব ঠিকঠাক দেখে নেওয়া হয়ে গেল, সব ঠিকঠাক জায়গায় লাগানো আছে। ফাইনালি পাওয়ার অন, শেষ মুহূর্তে পাওয়ার অন করবো। পাওয়ার অন করার পর আফটার ডাবল চেকিং অল দ্য ইনস্টলেশন, সুইচ অন দ্য পাওয়ার সাপ্লাই অ্যান্ড প্রেস দ্য পাওয়ার বটম। নাও ইফ অল আওয়ার কানেকশন আর প্রপারলি ডান, দ্য সিস্টেম উইল রিস্টার্ট টু বুট। মানে সিস্টেমটা বুট করতে চাইবে। এবার বুট করতে গেলে আমাদের পেন ড্রাইভে অপারেটিং সিস্টেম থাকে, সাধারণত পেন ড্রাইভ থেকে বুট করতে হবে। পেন ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেমে বুট করে অপারেটিং সিস্টেমটা চুজ করে পরপর স্টেপ বাই স্টেপ ইনস্টল করতে হবে। সেই ইনস্টলেশন প্রসেস এখন দেখাচ্ছি না, সেটা অন্য আর একটা এপিসোডে দেখাবো। As soon as the booting process begins, we need to start the installation of the operating system. After successfully installing the operating system, install the drivers on the system, check out other installation and check out for update and security in the system. Update the required software on the system, and hence in this way we can successfully build our own computer by following some proper guidance and preventions. তাহলে অপারেটিং সিস্টেম বুট হলো। অপারেটিং সিস্টেম বুট কীভাবে হবে, স্টেপ বাই স্টেপ প্রসেস আছে তার জন্য, সেগুলো আমরা পরে দেখাবো। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম নিয়ে অন্য একটা ভিডিওতে দেখাবো। অপারেটিং সিস্টেম লোড হয়ে গেলে আমাদের আপডেট অ্যান্ড সিকিউরিটি চেক করতে হবে, মানে অপারেটিং সিস্টেমটাকে আপডেট করে নিতে হবে। নেট কানেকশান করে নিতে পারলে ভালো হয়, নাহলে পরে করলেও হয়। তারপরে যা যা রিকোয়ার্ড সফটওয়্যার, মনে করো অফিস লোড করবো, অ্যাডোব লোড করবো, ভিএলসি প্লেয়ার লোড করবো, আর যা যা লাগে, কেউ অ্যাকাউন্টসের কাজ করে ট্যালি লাগে, ট্যালি লোড করবো, এইসবগুলো যার যা সফটওয়্যার লোড করার পরে আমাদের কম্পিউটারটা বিল্ড। ফাইনালি যেটাকে বলা হলো যে আমাদের কম্পিউটারটা আমরা বিল্ড, প্রথম যে স্লাইডটা দিয়ে শুরু করেছিলাম, হাউ টু বিল্ড এ কম্পিউটার আর পিসি, সেই ফাইনালি জায়গাটা, স্টেজটা আমরা পৌঁছলাম। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, এটা খুব সোজা। যদি আমরা একটু, যেহেতু আমরা হার্ডওয়্যারটা জানি, যারা এই কোর্সটা দেখছো তারা হার্ডওয়্যারটা জানো, কোনটা কি ফাংশন প্রপারলি জানো, সুতরাং সেইগুলো যদি আমরা মেনে চলি মাথায় রেখে এবং অ্যাসেম্বলটা শুরু করি, আমরা খুব ইজিলি অ্যাসেম্বল করে অপারেটিং সিস্টেম লোড করে বিভিন্ন সফটওয়্যার লোড করে পুরোটা আমরা ইজিলি কমপ্লিট করে নিতে পারব। তো বন্ধুরা, দুটো এপিসোডে আমরা এটা করালাম, কারণ একটা এপিসোড হলে অনেক বড় হয়ে যেত, বুঝতেই পারছো। তো দুটো এপিসোডে যতটা পয়েন্ট ওয়াইজ করে ভেঙে তোমাদের বুঝতে সুবিধা হয়, জানতে সুবিধা হয়, শিখতে সুবিধা হয়, সেই ভেবে দেখে আমরা করলাম। আশা করি তোমরা খুব সহজভাবে একটা কম্পিউটার অ্যাসেম্বল করে অপারেটিং সিস্টেম লোড পর্যন্ত ভালোই বুঝতে পারলে, শিখতে পারলে। তো ভালো যদি লাগে, আর একবার বলি, আমাদের একটু ভিডিওগুলো লাইক করে দিও। বন্ধুবান্ধবদের মধ্যে যারা এই কম্পিউটার হার্ডওয়্যার এইসবগুলো শিখতে চায় তাদের কাছে একটু শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করা নেই এখনও ভিডিওগুলো দেখছো, তাদের কাছে আশা করব তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে বেল আইকন নোটিফিকেশনের অল বটমে প্রেস করে দেবে, যাতে তারা সঠিক সময় নোটিফিকেশনগুলো পেয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পারে, জানতে পারে, শিখতে পারে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা,
পরের দিন আবার একটা অন্য এরকম নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আমরা ফিরে আসছি। থ্যাংক ইউ।